দেখুন, কথা হলো এত রাষ্ট্রপতি শাসন এই আগের প্রতিবেদনে আপনারা দেখলেন এই রবটা উঠছে কেন? এর পেছনে একটা পাটিগণিতের অঙ্ক আছে। সুপ্রিম কোর্টে শেষ শুনানির দিন নির্বাচন কমিশন ওই দিন এবং তার পরের দিন হিসেব করে বলেছিল যে এখন বিবেচনাধীন নাম আছে 60,06,000 মতো নাম। তার মধ্যে গতকাল পর্যন্ত মানে 5 দিনে ক্লিয়ার হয়েছে 1,40,000 নাম। এখন এই কাজটা করেছেন 501 জন জুডিশিয়াল অফিসার। আগামীকাল ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে এই রাজ্যে এসে পৌঁছবেন 100 জন করে, মোট 200 জন জুডিশিয়াল অফিসার। এখন যে গতিতে কাজ হচ্ছে সেই একই গতিতে কাজ চললে, আমি জানি এটা ওই কেসিনাগের অঙ্কের মতো লাগছে, যে গতিতে কাজ এতদিন হয়েছে, গত 5 দিনে হয়েছে, সেই একই গতিতে কাজ চললে অন্ততপক্ষে আরও 1 মাস বা 4 সপ্তাহ বা আরও একেবারে স্পেসিফিক্যালি বললে 28 দিন সময় লাগবে যাবতীয় লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্লিয়ার করতে। তাহলে এই বিবেচনাধীন কাজটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। আমি আবার বলছি, প্রায় কেসিনাগের পাটিগণিতের অঙ্কের মতো শোনাচ্ছে এই হিসেবটা, কিন্তু মোদ্দা কথাটা হলো গোদা হিসেবে এ রাজ্যে ভোট পেছনোর যথেষ্ট আশঙ্কা থেকে যাচ্ছে। এবং এইখানে আশঙ্কা থাকছে যে নতুন বিধানসভা গঠনের যে ডেডলাইন মানে 7ই মে, সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার এবং রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার। তৃণমূলের সব থেকে বেশি আশঙ্কার কি এই জায়গাটা? ঠিক এই প্রশ্নটা নিয়েই যাব আমার পরের বক্তা অধ্যাপক শুভময় মৈত্রের কাছে। হ্যাঁ, সুমনবাবু, এই তো সেই সময় এবং কার্যের অঙ্ক যে কিভাবে কতদিনে কতজনকে দিয়ে কতগুলো কাজ করানো যাবে, এবং এরপর হয়তো সত্যি এখন ঝাড়খণ্ড অবধি যাওয়া হচ্ছে, এরপর হয়তো মহারাষ্ট্র গুজরাটেও যেতে হবে জুডিশিয়াল অফিসারদের খোঁজ নেওয়ার জন্য। কিন্তু এই রাজনীতির যে তৈলাক্ত পথ আর কি, আমাদের যেমন কেসিনাগে মাদরের গল্প ছিল, অঙ্ক টঙ্ক কষার পর উত্তর পেল 2-3টি মাদর, মানে মাদরটারই ভগ্নাংশ হয়ে গেল। সেরকম আমাদের দেশের গণতন্ত্রটা কতটা ভগ্নাংশ হয়ে যাবে আমি সেটা ভাবছিলাম। আপনি শুরু করেছিলেন কাল থেকে ঠিক পাল্টে যাব দেখে রাখিস তোরা, বলতে বলতে ঘুমিয়ে পড়লো অশ্বমেধের ঘোড়া পথের মধ্যিখানে। মানে গণতন্ত্রের যে ঘোড়া সে তো প্রায় ঘুমিয়েই পড়েছে। এবং ওই কবিতারই আরেকটা লাইন আছে আর কি, অশ্বমেধের ঘোড়ার পিঠে রাক্ষুসে এক মাছি। অর্থাৎ রাক্ষুসে মাছি কেন বলছি, কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে একটা নির্বাচন আসছে, যে নির্বাচনে পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় সেই লাস্ট ধোঁয়া দেখেছিলেন, তারপর আর শিল্পের ধোঁয়া দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের পড়াশোনার মোটামুটি 12টা বেজে গেছে স্কুল টুলগুলোর। হ্যাঁ, পশ্চিমবঙ্গে ঠিক কী হতে চলেছে আমরা বুঝতে পারছি না। অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার বা এই বিষয়গুলি আছে, বা অনুপ্রবেশ নিয়ে একটা আলোচনা আছে, সেগুলো আলোচনা বটে গুরুত্বপূর্ণ, কিন্তু সাধারণ মানুষের আলোচনা একেবারেই নেই। এবং আপনি যে বলছেন এর মধ্যে আদিগঙ্গা দিয়ে গ্যালন গ্যালন জল বয়ে যাচ্ছে, আপনার কিন্তু এককে গন্ডগোল আছে। রচনা ম্যাডাম কিন্তু বলে গেছিলেন কুইন্টালে, ফলে আমাদের কিন্তু এককগুলো অঙ্ক টঙ্ক পাটিগণিতের করার সময় এককগুলো মাথায় রাখতে হবে। এইখানে একটা প্রশ্ন আসছে যে সংসদীয় গণতন্ত্রের যে বিষয়টি, সেইখানে পশ্চিমবঙ্গের কোন শাসক দল কবে নির্বাচনে কতটা গণতন্ত্র ডাইরেক্টলি বজায় রাখতে চেষ্টা করেছেন এই নিয়ে প্রশ্ন আছে। কিছু ভালো নির্বাচন হয়েছে, 77, 2011, 1984 ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর, 2014 বিজেপি যখন ভালো ফল করছে ভারতে, 2019 বিজেপির উদ্যান্ত। কিন্তু সব সময় সব নির্বাচনে শাসক যে গণতন্ত্র বজায় রাখতে চেয়েছে এমন নয়। ফলে রাজ্যের শাসক হিসেবে তৃণমূল কংগ্রেস তেমন করতে যাবে কেন, আমাদের ট্র্যাডিশন সেটা বলে না। দ্বিতীয় হচ্ছে এই রাজভবনে যাব না মুখ্যমন্ত্রী বলছেন। এখানে একটা প্রশ্ন হচ্ছে, রাজ্যপালকে কি আপোষ করতে হচ্ছিল? খুব স্বাভাবিক, রাজ্যপালকে যদি কোনো কারণে আপোষ করতে হয় তাহলে ভারতের গণতন্ত্রের এখনও যদি শিরদাঁড়া থেকে থাকে, তাহলে একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা, যে রাজ্যপাল আপোষ করছেন সেই রাজ্যপাল, এবং অসুস্থ থাকলেও সেটাও তো এক ধরনের আপোষ রাজ্যের স্বার্থে, কারণ রাজ্যপালকে কাজ করতে হবে। সেই জায়গায় যাকে পাঠালেন খুব গুরুত্বপূর্ণ, যাকে পাঠিয়েছেন তিনি ওই যে আপনি বলছিলেন রাজনীতির অঙ্ক লক্ষ্য করলে দেখবেন আইপিএস অফিসার, কেউ রাজ্যসভায় যাচ্ছেন, কেউ রাজ্যপাল হচ্ছেন। যিনি গেছেন তিনি কম্পিউটার সায়েন্সের খুব বড় লোক, রাজ্যসভায় যিনি গেছেন, যিনি এখানে আসছেন তিনি ফিজিক্সের। অর্থাৎ এনারা কিন্তু যে রাজনীতির অঙ্ক করছেন সেই রাজনীতিক অঙ্ক কিন্তু সাধারণ মানুষের অঙ্ক নয়। আমরা যে সময় ও কার্যের অঙ্ক, তৈলাক্ত বাঁশে ওঠানামার অঙ্ক করছি, তার থেকে কিন্তু অনেক ভালো অঙ্ক এনারা জানেন। হয়তো অ্যালজেব্রিক জিওমেট্রিও জানেন, টপোলজি জানেন। ফলে যে রাজনীতিটা কিন্তু হচ্ছে ভারতবর্ষের গভীরে, সেই রাজনীতির তল কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এই জায়গায় দুটি উদাহরণ চট করে দেওয়ার চেষ্টা করবো। একটা হচ্ছে
প্রথম আমাদের যে রাষ্ট্রপতি শাসন হয় পাঞ্জাবে 20শে জুন 1951, সেটা কিন্তু কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের কারণে গভর্নমেন্ট ভেঙে পড়ে, ভীমসেন সাচার ছিলেন। এবং আর পরের যে দ্বিতীয়টা সেটা হচ্ছে জুলাই 31, 1959 নাম্বুদ্বীপাত সরকারকে জওহরলাল নেহরুকে ফেলতে হয় বিভিন্ন গোলমালের জন্য। প্রথমটার সঙ্গে যদি তুলনা করেন ওখানে সেটিংটা আসছে। আপনি ভাবুন কংগ্রেস একটা দল ছিল, আজকে তৃণমূল বিজেপি একটাই দল, তাদের মধ্যে একটা সেটিং আছে, কিন্তু এত ঝামেলা হচ্ছে আর সামলানো যাচ্ছে না, রাষ্ট্রপতি শাসন হলো। দ্বিতীয়টা কিন্তু হতে পারে সত্যিকারের লড়াই, অর্থাৎ বিজেপি চাইছে, এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে কিন্তু কংগ্রেস তারপর নির্বাচনে জিতে ফিরে এসে মানে বামপন্থীরা কিন্তু সরে গেছিল, ফলে সেই লড়াইটাও সত্য হতে পারে, আমরা জানি না কোনটা সত্য। শেষ যে বক্তব্যটা সেটা হচ্ছে যে একদিকে যেমন আপনি ওই মঞ্চে এসআইআরের সঙ্গে তো একটা সম্পর্ক আছেই, সবটা মিটছে না, মঞ্চে বেহায়া দালাল আঙুল টাঙুল কেটে নিয়ে একলব্য করে দেয়া, এগুলো যেমন একদিকে আছে, অন্যদিকে কিন্তু আপনি লক্ষ্য করবেন তৃণমূল কংগ্রেস বলছে অপরিকল্পিত এসআইআর সীমাবদ্ধতা আছে, এগুলো তো আমরা বিশ্লেষক হিসেবে বলছিলাম। তৃণমূল তো বলবে ইচ্ছা করে মানুষকে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু তৃণমূলের মঞ্চে লক্ষ্য করুন বারবার অপরিকল্পিত শব্দটি আসছে। তাদের তো অনেক কড়া বিরোধিতা করার দরকার ছিল। দ্বিতীয়, তৃণমূলের সেই মঞ্চে বারবার করে শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে বৈধ নাগরিক, নিম্নবিত্ত প্রান্তিক মানুষদের কথা বলছেন, তারা কি দলিল দস্তাবেজ নিয়ে কিভাবে নাগরিক প্রমাণ করতে আসবেন? ফলে এইখানে কিন্তু প্রশ্ন তুলবেন সাধারণ মানুষ, এবং সেইখানে আপনার এই কবিতার দুটো লাইন আছে কিন্তু যেখানে সব শেষ হয়ে যায়নি। সেই লাইন দুটো বলছে, ঘুরিয়ে বলি আয় রে আমার অশ্বমেধের ঘোড়া, আয় যেরকম কথা ছিল তেমন করে বাঁচি। গণতন্ত্র তার যেরকম কথা ছিল, পশ্চিমবঙ্গের 100 কোটির গণতন্ত্র, সে কিন্তু এত অঙ্কটঙ্ক সত্ত্বেও তার নিজের মতো করে বাঁচার একটা চেষ্টা করবেই, এই নির্বাচনেও করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।